বেস্ট ফ্রেন্ড সুসাইড নোটে স্পষ্ট অক্ষরে লেখা, আমার মৃত্যুর জন্য মেঘা দায়ী। ওর মৃত্যুর সংবাদ শুনে যতটা না শকড হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি সুসাইড নোটে আমার নিজের নাম দেখে। আমি মেঘা আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে অধরা। সেই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। কত ভালো সম্পর্ক আমাদের, দুজন দুজনকে ছাড়া কিছু ভাবতে পারি না। খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই একসাথে আমাদের। ও সবসময় বলতো, মেঘা শোন, আমরা দুজন বিয়ে কিন্তু এক বাড়িতেই করব। যে বাসায় দুই ভাই আছে সেই বাড়িতে। তাহলেই আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। আমাদের আর আলাদা হতে হবে না কোনোদিন। আমি কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না। জবাবে বলেছিলাম, দুই ভাই যদি এক বাসায় না থাকে, ছেলে যদি একাই হয়, এমন ছেলে পক্ষ থেকে যদি আমাদের জন্য বিয়ের প্রস্তাব আসে, আর ভাই থাকলেও সেই ভাই যদি পিচ্ছি হয়, তখন কি করবি? অধরা হাসতে হাসতে বলেছিল, তখন ওই এক ছেলেকেই আমরা বিয়ে করব, সতীন হয়ে থাকবো, তবুও তোকে আমি হারাতে পারবো না। আমরা দুজন সবসময় একরকম ড্রেস বানিয়েছি। আমাদের বাসার সবাই থেকে শুরু করে স্কুল কলেজে সবাই জানতো আমাদের দুটি দেহ একটি প্রাণ। আমরা এতটা ক্লোজ ফ্রেন্ড। কখনো আমাদের একজনকে একা দেখলে সবাই জিজ্ঞেস করতো, কিরে একা কেন? কবুতরের জোড়া কই? আন্টি বাসায় কোনো কিছু রান্না করলেও ও আমার জন্য টিফিন করে ঠিক নিয়ে আসতো। কোনো কিছু আমাকে ছাড়া খেত না। এমনকি ঈদেও আমরা একরকম ড্রেস কিনতাম। আমরা দুজন দুজনের সব কথা জানতাম। কে কাকে প্রপোজ করলো, আজ কি হলো, কাল কি হবে, সব দুজন দুজনকে জানাতাম। কলেজ শেষ হলে যখন বাসায় চলে যেতাম, তখন আবার ফেসবুকে, মেসেঞ্জারে কিংবা কলে কথা বলতাম। এই তো গতকালই তো আমরা শপিং করেছি দুইজন। একরকম দুইটা করে ড্রেস কিনেছি। তারপর দর্জির দোকানে বানাতেও দিয়ে এসেছি। কিছুদিন পর আমাদের আরেক বান্ধবীর বিয়ে বলে কিনেছি ড্রেসগুলো। দুজন কত কত কিছু প্ল্যান করলাম। গায়ে হলুদ কিভাবে সাজবো, কি রঙের শাড়ি পরবো, কিভাবে চুল বাঁধবো, কত কি। আজ কলেজেও আমাদের দেখা হলো। দুজন মিলে চটপটি খেলাম, ক্লাস করলাম, একসাথে বাড়ি ফিরলাম। আমরা যখন যে যার বাড়ি চলে যাচ্ছিলাম, ঠিক তখনই ও আমার পিছু ডেকে বলল, মেঘা। আমি ফিরে তাকাতে আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, আমি তোকে খুব ভালোবাসি রে। আমি হাসতে হাসতে বললাম, আমি কি বাসি না নাকি? অধরা কোনো কথা বলল না। হঠাৎ টের পেলাম আমার ঘাড়ে ওর চোখের পানি পড়ছে। আমি অবাক হলাম। জিজ্ঞেস করলাম, অধরা, কি হয়েছে তোর? কাঁদছিস তুই? বল আমাকে কি হয়েছে? অধরা কোনো কথা বলল না। আমাকে ছেড়ে দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যা। অধরা চলে যাচ্ছে। আমি অধরাকে ডেকে বললাম, অধরা, আমিও তোকে ভীষণ ভালোবাসি। অধরা একটা মুচকি হাসি দিয়ে ওদের বাসার গেটে ঢুকলো। আমাদের দুজনের বাসা পাশাপাশি, অল্প একটুখানি দূরত্ব। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। কিন্তু মন আমার অধরার কাছে পড়েছিল। বারবার মনে হচ্ছিল ও কাঁদছিল কেন। কিছুক্ষণ পর ওকে ফোন দিলাম। 2-3 বার রিং বাজার পরও রিসিভ করলো। ওকে জিজ্ঞেস করলাম, খেয়েছিস? কি করছিস? উত্তরে বলল, খেয়েছি। শুনলাম একটু। শরীরটা ভালো লাগছে না, দেখি একটু ঘুমাবো। তোর কি মন খারাপ? কি হয়েছে আমাকে কি একটু বলবি? কিছু হয়নি তো, কি হবে? আবির ভাইয়ার সাথে কিছু হয়েছে? একটু ঘুমাই। রাতে ফোন দিবনে। এই বলে ও লাইনটা কেটে দেয়। আমিও ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আম্মুর চিৎকারে আমার ঘুম ভাঙে। আম্মু চিৎকার করে আমাকে ডেকে বলছে, মেঘা, এই মেঘা, তাড়াতাড়ি এদিকে আয়। আমি জোরে আম্মুকে ডেকে বললাম, কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছ কেন? ঘুমাচ্ছি তো আমি। আম্মু তখন দৌড়ে এসে আমাকে বলে, অধরা সুসাইড করেছে। আমি আমার দু চোখ বন্ধ করে আবার দু চোখ খুলে তাকালাম আম্মুর দিকে। না, আমি তো স্বপ্ন দেখছি না, জেগেই আছি। এই মেঘা, কি হলো শুনছিস? আম্মু আমার গায়ে হাত রেখে বলছে, আম্মু তুমি না পাগল হয়ে গেছো বুঝছো? এই তো 2-2.5 ঘন্টা আগে আমার সাথে ওর কথা হয়েছে। ও ঘুমাচ্ছে গিয়ে দেখো, আর তুমি এখন এসব কি বাবল তাবল বকছো? মেঘা, আমি ঠিকই বলছি, অধরা সুসাইড করেছে। তুই একটু স্বাভাবিক হ মা। কিন্তু মেয়েটা এমন কেন করলো? কিছুই তো বুঝতে পারছি না। আমি আম্মুর কান্না জড়িত কথাগুলো শুনছি। আম্মু আমাকে এবার জড়িয়ে ধরেছে। কান্না করছে আম্মু, কিন্তু আমার তো কান্না আসছে না। আমি কেন কান্না করব? আমি তো বিশ্বাসই করি না আমার অধরা যে কিছু হয়েছে। আমি বিছানা থেকে উঠে এক দৌড়ে অধরাদের বাসায় চলে গেলাম। কিন্তু এ কি, ওদের বাড়ি ভর্তি এত মানুষ কেন? কি হয়েছে এ বাড়িতে? আমি ধীরে ধীরে ওদের বাসার ভেতরে ঢুকছি। এ কি, ওটা কে? এ তো দেখছি অধরা। অধরা এভাবে শুয়ে আছে কেন? আন্টিরা এভাবে কান্না করছে কেন? আমি চিৎকার করে বলছি, অধরা, এই অধরা, কি হয়েছে তোর?
এভাবে শুয়ে আসিস কেন তুই? দেখছিস না আন্টিরা কান্না করছে? ওঠ প্লিজ। আমার কথা শুনে আশেপাশের সবাই আরো জোরে জোরে কান্না শুরু করলো। আন্টি এবার আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, অধরা আর উঠবে না রে মা। অধরা চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। আন্টির কথাটা শুনে আমার মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর থেকে আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাচ্ছে। আমার দম বন্ধ লাগছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি চিৎকারও করতে পারছি না। এতক্ষণে আমার আম্মুও এসে গেছে। আমাকে আম্মু এসে ধরে রেখেছে। আমার মনে হচ্ছে আমি এখানে দম বন্ধ হয়ে মারা যাব। আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। আমি ঝাপসা চোখে অধরাকে দেখছি। অধরা, এই অধরা, ওঠ না প্লিজ। দেখ না আমি এসেছি। উঠবি না? তুই আর কত ঘুমাবি? ওঠ প্লিজ, ওঠ। আমি অধরার কাছে বসে চিৎকার করে কান্না করছি, কিন্তু অধরা উঠছে না, চোখও খুলছে না। হঠাৎ কে যেন আমার পাশে এসে বসলো। আমার হাতের ওপর হাত লাগলো। আমি ঘুরে তাকাতেই দেখি তার হাতে একটা কাগজ, যেটাতে সুসাইড নোট বলে, যেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য মেঘা দায়ী। লেখাটা পড়ে আমি কিছু বলতে যাব, আর তখনই সে আমার মুখটা তার হাত দিয়ে আটকে ধরে বলে, চুপ, কোনো কথা বলবো না, কাউকে কিছু বলার দরকার নেই, সব কথা পরে হবে। এই কথা বলে মানুষটা কাগজটাকে নিজের পকেটে আবার রেখে দিল। এই মানুষটাকে জানেন? এই মানুষটা আর কেউ না, অধরারই ভালোবাসার মানুষ, যাকে কিনা অধরা ওর জীবনের থেকেও বেশি ভালোবাসতো, আবির ভাইয়াকে। আবির ভাইয়াও অধরাকে খুব ভালোবাসে। দুজনের প্রায় 1 বছরের রিলেশন। যদিও মেয়েটা সবসময় বলতো আমরা কিন্তু এক বাসায় বিয়ে করব। যেই বাসায় 2 ছেলে আছে সেই বাসায় বিয়ে করব। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, কখনো কার প্রতি হয়ে যায় বলা যায় না। আবির ভাইয়া বাড়ির একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও অধরা তার প্রেমে পড়ে যায়। আর আমাকে বলে, দোস্ত কি করব বল? জানি যে আবির বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু আমি যে ভালোবেসে ফেলেছি ওকে। সমস্যা নেই, সতীন বানাবো তোকে, তাহলেই তো একসাথে থাকতে পারবো। এই বলে হেসে দিত মেয়েটা। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আসি আবির ভাইয়ার দিকে, আর ভাবছি সুসাইড নোটে আমার নাম কেন লেখা? ও আমার নাম কেন লিখবে? অধরার আব্বু আম্মু আর বাকি সবাই কান্নাকাটি করছে, সাথে আবির ভাইয়াও। আত্মীয় স্বজন যারা যারা আসতে পেরেছে দেখে নিয়েছে অধরাকে। অধরার বাবা মা চান না অধরার ময়না তদন্ত হোক, কাটাছেঁড়া করা হোক তাদের মেয়েকে। পুলিশ ঝামেলাও চান না তারা। রাতে অধরাকে দাফন করা হয়। আমি আঙ্কেল আন্টিকে খুব করে বলেছিলাম ময়না তদন্ত করতে, কিন্তু তারা করবেন না। তাদের ভাষ্য মতে যে যার সে তো চলে গিয়েছে, যা কিছু করা হোক আর তো ফিরে আসবে না। তাই তারা রাতেই অধরাকে কবরস্থ করেন। অধরাকে বাসা থেকে নিয়ে যাবার পরই আম্মু আমাকে বাসায় নিয়ে আসেন। আমি পাগলের মতো চিৎকার করতে থাকি। আম্মু আমাকে বোঝায়, কিন্তু আমার মন তো মানে না। একে তো নিজের বেস্ট ফ্রেন্ডের রহস্যজনক মৃত্যু, তার ওপর তার সুসাইড নোটে আবার আমারই নাম লেখা। আমি নাকি ওর মৃত্যুর জন্য দায়ী। কিভাবে আমি এইসব মেনে নিব? সারাটা রাত আমি ছটফট করতে থাকি। সকাল হলে আম্মু আমাকে ডেকে বলে, মারে সারা রাত কিছুই তো খাসনি, যা হয়েছে তা তো মেনে নিতে হবে, তুই একটু স্বাভাবিক হ, চল কিছু খাবি। আমি আম্মুকে বলি, খেতে ইচ্ছে করছে না আমার আম্মু, যখন ইচ্ছে করবে খাবো নে। আম্মু আমাকে আর জোর করে না, কারণ সে জানে আমার কি মনের অবস্থা এখন। সকাল গড়িয়ে বিকেল হলো। হঠাৎ আমার মনে হলো আবির ভাইয়াকে কল দেই। অধরা প্রায়ই আমার ফোন থেকে কল দিত, আবির ভাইয়ার সাথে কথা বলতো, তাই আমার কাছে তার নাম্বারটাও আছে। আমি আবির ভাইয়াকে কল দিলাম। আবির ভাইয়া ফোন রিসিভ করলো। বেচারাও কণ্ঠ পুরো ভেঙে গেছে। অনেক কান্না করেছে অধরার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেঘা, সত্যি করে বলো তো কি হয়েছিল তোমাদের মধ্যে, যার জন্য অধরা এত বড় স্টেপ নিল? আমার একটা মুহূর্ত বাঁচতে ইচ্ছে করছে না। বিশ্বাস করবা তুমি? কি এমন হয়েছে তোমাদের? কিসের জন্য ওকে দুনিয়া ছাড়তে হলো বলো তো? ভাইয়া, আপনি কি বিশ্বাস করেন অধরার মৃত্যুর জন্য আমি দায়ী? দেখো মেঘা, কেউ তো মরার আগে মিথ্যা লিখে যাবে না। প্লিজ বলো, কি এমন করেছো তুমি যার জন্য ওকে মরণকে বরণ করতে হলো? আমি কাঁদতে কাঁদতে আবির ভাইয়াকে বললাম, ভাইয়া বিশ্বাস করেন আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। ওর মৃত্যুর কয়েক ঘন্টা আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বুঝলাম না ও কিসের জন্য সুসাইড করলো, আর কিসের জন্য সুসাইড নোটে আমার নাম উল্লেখ করলো। সত্যি কিছু হয়নি তোমাদের মাঝে? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কেন আমাকে
তখন কিছু বলতে দিলেন না কেন? আমার মুখ আটকে ধরলেন? কারণ সুসাইড নোটটা শুধু আমি দেখেছি, আমি পেয়েছি। আমি চাইনি এই নোটটার কথা আর কেউ জানুক। আর আমার সত্যিটা জানার দরকার ছিল তোমার থেকে, কি হয়েছিল আসলে। তাছাড়া আমি অধরাকে পাগলের মতো ভালোবাসলেও চাই না তোমার মায়ের বুক খালি হোক। তাই তোমাকে চুপ করতে বলেছিলাম। যে যাবার সে তো চলেই গেছে, চাইলেও ও তো আর ফিরে আসবে না। যদি তোমাকে শাস্তি দেওয়ার পরও ফিরে আসতো, তাহলে আমি তোমার শাস্তির ব্যবস্থা ঠিকই করতাম। যাই হোক, পরে কথা বলবো আবার। আমার ভালো লাগছে না কিছু। আমার অধরা আর নেই, আমি এটা মানতেই পারছি না। আমাকে একটু একা থাকতে দাও। আবির ভাইয়া এই কথা বলে লাইনটা কেটে দেয়। আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে, কেন অধরা এমন করলো? কি হয়েছিল ওর? ও আমাকে জড়িয়ে ধরে কেন কান্না করছিল? আর কেনই বা আমার নাম লিখে গেল? সন্ধ্যাবেলা আমি আম্মুকে নিয়ে অধরাদের বাসায় গেলাম। আন্টি আমাকে দেখে হাউমাউ করে কান্না করে ফেলল। আমিও আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মারে, কি জন্য করলো এমন? কিসের জন্য করলো কিছু জানো তুমি? আমি নিজেও জানি না আন্টি। ও আমাকে কিচ্ছু বলেনি আন্টি। ওর সাথে আমার গতকালও কথা হলো, কিন্তু কিছু তো বুঝতে পারলাম না। আর ও নিজেও আমাকে কিছু বলেনি। আবিরকে জিজ্ঞেস করলাম, আবিরও বলল কিছু হয়নি ওর সাথে। অধরা কিছুদিন আগেই আমাকে আবিরের কথা জানায়। ও নাকি একটা ছেলেকে খুব ভালোবাসে। জিজ্ঞেস করলাম কে সে? উত্তর দিল ওর নাম আবির। ও পড়াশোনার পাশাপাশি একটা জব করে। আমি ওকে বললাম তোর পছন্দই আমাদের পছন্দ, লেখাপড়া শেষ কর, আমরা তোকে ওর সাথে ধুমধাম করে বিয়ে দিব। কিন্তু ভুলেও কোনো ভুলভাল ডিসিশন নিস না কিন্তু। অধরা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি একদিন আবিরকে আমাদের বাসায়ও নিয়ে আসতে বলেছিলাম। অধরা তাই আবিরকে একদিন বাসায় নিয়ে আসে। আমি আবিরের সাথে কথা বলে দেখি ছেলেটা ভালোই, তাই আমার আর কোনো আপত্তি ছিল না। ছেলেটাও জানে না কিসের জন্য অধরা এমন করলো। এসেছিল ও তুমি আসার কিছুক্ষণ আগে, অল্প কিছুক্ষণ থেকে চলে গেছে। ওর মুখের দিকেও তাকানো যায় না। হ্যাঁ, খুব ভেঙে পড়েছে। মেয়েটা কেন যে এতগুলো মানুষকে এভাবে আঘাত করে চলে গেল? আন্টি আবারও হাউমাউ করে কান্না করে দিল। আমি আন্টিকে সান্ত্বনা আর কি দিব, নিজেও কাঁদতে লাগলাম। দেখতে দেখতে সপ্তাহখানিক কেটে গেল। কোনোভাবেই অধরার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হলো না। আমি না পারি ঠিকমতো খেতে, না পারি ঘুমাতে, আর না যাই কলেজে। আমার নিজের জীবনটাই যেন থেমে গিয়েছে। আর আমাকে একটা প্রশ্ন বারবার কুরে কুরে খাচ্ছে। অধরা সুসাইড নোটে আমার নাম কেন লিখে গেল? অনেক দিন হয়ে গেছে কলেজে যায় না, তাই কলেজ থেকে এক বান্ধবী ফোন দেয়। কিছুদিন পর আমাদের নাকি পরীক্ষা, তাই কলেজে যেতে। আম্মুকে বলে আমিও রেডি হয়ে কলেজে যাই। আর রাস্তায় বের হয়ে আবির ভাইয়াকে ফোন দিয়ে বলি সে যেন কলেজে আসে। আবির ভাইয়া উত্তর দেয় সে নাকি কলেজেই আছে। আমি কলেজে ঢুকতেই দেখি আবির ভাইয়া মেইন গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে একটা লাল টুকটুকে গোলাপ ব্যাগ থেকে বের করে এগিয়ে দিয়ে বলি, বিয়ে করবে আমাকে? আবির ভাইয়া আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো, শোনেননি কি বলছি? বিয়ে করবেন আমাকে? আবির ভাইয়া ফুলটা হাতে নিয়ে উত্তর দিল, করব। সেদিন থেকে শুরু হলো আমাদের প্রেম। নতুন নতুন প্রেম আমাদের। দুজন যেন দুজনকে ছাড়া বাঁচব না, এতটা গভীর প্রেম আমাদের। আমি প্রতিদিন ক্লাস শেষ করে কলেজে অপেক্ষা করি আবির কখন আসবে। আবিরও লেট করে না। ও আসলে আমরা দুজন মিলে গল্প করি, ঘোরাফেরা, খাই দাই, তারপর আবার যে যার মতো বাসায় চলে যাই। আজ আবির আমার আগেই চলে এসেছে। বা আজ এত তাড়াতাড়ি? চাঁদ আজ কোন দিকে উঠেছে? সব সময় যেই দিকে ওঠে সেই দিকে। ও আচ্ছা। মেঘা, বলো, বিয়ে করবে আমাকে? করব তো। আমার পরিবারকে নিয়ে আসবো তোমার বাসায়। তুমি সিরিয়াস? একদম। ওকে, আমি বাসায় গিয়ে বলি আম্মুকে, তারপর নিয়ে এসো। আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘা। আমিও। আমি বাসায় গিয়ে আম্মুকে বলি আবিরের পরিবার আসবে আমাদের বাসায় আমাদের বিয়ের কথাবার্তা বলতে। আমি কি আসতে বলবো? আম্মু আমার দিকে অবাক নজরে তাকায়। আর মাত্রই কিছু বলতে যাবে, আমি আম্মুকে থামিয়ে দিয়ে বলি আমি আবিরকেই বিয়ে করব। আম্মু আর কিছু বলে না। আম্মু আব্বুর সাথে কথা বলে আবিরের বাসার লোকজনকে আসতে বলে। আমি আবিরকে জানিয়ে দেই আসার কথা। আবিরের পরিবার নিয়ে আমাদের বাসায় আসে। দুই পরিবারের সম্মতিতে আমাদের একটা বিয়ের ডেট ফিক্সড হয়ে যায়।
আমরা দুজনই খুব খুশি। পরের দিন সকালে আমি অধরাদের বাসায় যাই, গিয়ে আন্টিকে বলি আমার আর আবিরের কথা, আর বলি অধরা চাইতো আমরা দুইজন যেন একই বাড়ির বউ হই। ও তো আর নেই। কথাটা বলে আমি কান্না করে দেই। আন্টিও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর দোয়া করে সুখী যেন হই। আমিও বিয়ের জন্য দাওয়াত দিয়ে আসি। আজ আমাদের হলুদ সন্ধ্যা। বিয়ের কেনাকাটা সব আমরা দুজনই করেছি। আমি সব কিছুই অধরার পছন্দে করেছি। আবির ফোন দিয়েছে, এই তো অল্প কিছুক্ষণ পরে আমাদের হলুদ, আর তারপরে আমাদের বিয়ে। ভাবতে কেমন খুশি যেন লাগছে, বলে বুঝাতে পারবো না জানো। সেই। কিন্তু অধরার কথা কি মনে পড়ছে না একটু? আবির চুপ হয়ে যায়। তা কি আর বলা লাগে? যাক, মন খারাপ করো না। অধরা নেই তো কি হয়েছে? অধরার আত্মা তো আছে। এই যে আমি তো ওর আত্মা। সেই জন্যই তো বেশি খুশি। আচ্ছা, রেডি হব আমি। মেয়েদের সাজতে কত টাইম লাগে তা তো জানোই। আচ্ছা, সাজো, খুব সুন্দর করে সাজো। আমি যেন অন্যদিকে আর চোখ না ফেরাতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি সেজে রেডি হই। আবির ওরাও চলে আসে আমাদের বাসায়। দুই পক্ষের হলুদ একসাথে হয়। সবাই খুব আনন্দ করে। তুমি জানো আজ তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে। জানি। কিভাবে জানো? কারণ আজ অধরার পছন্দ মতো সাজ দিয়েছি, তাই। সত্যি চোখ ফেরাতে ইচ্ছে করছে না জানো। হয়েছে হয়েছে, বুঝেছি। এত প্রশংসা করতে হবে না, চলো। মানুষজন দেখছে। আজ বাদে কাল আমার বউ হবে, এখন দেখলে কি সমস্যা? আগে তো হই। এখনো বিয়ে হতে অনেক বাকি। এর মধ্যে কত কিছু যে হয়ে যেতে পারে। বিয়েও তো ভেঙে যেতে পারে। কি যে বলো না তুমি। এসব আবোল তাবোল একদম বলবা না। আমি তোমায় অনেক ভালোবাসি। বুঝলাম। হলুদ দেওয়া শেষ সবার, তাই আমরা সবাই মিলে গান প্লে করে ছাদে নাচানাচি করি। সবাই নাচে এতটা মগ্ন ছিল যে এক পর্যায়ে নাচতে নাচতে আবির পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। আর আমি একটা চিৎকার দিয়ে বলে উঠি আবির। আবিরকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। আবিরের অবস্থা খুবই খারাপ। আমি সহ সবাই কান্না করছে আবিরের জন্য। আবির বারবার আমার নাম নিচ্ছে। ডাক্তারকে আবিরের কথা জিজ্ঞেস করায় আবির বলছে আল্লাহকে ডাকুন। আবির যখন বারবার আমার নাম নিচ্ছিল তখন ডাক্তার বাইরে এসে বলে মেঘাকে। পেশেন্ট বারবার মেঘাকে ডাকছে। ডাক্তারের কথা শুনে আমি আবিরের কাছে যাই। আবিরের কাছে গিয়ে বসতে আবির আমাকে বলে মেঘা, আমি অধরাকে খুব বেশি ভালোবাসি। তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করতে রাজি হয়েছি? কারণ তুমি অধরার বান্ধবী। আর অধরা আমাকে সব সময় বলতো তুমি ওর বেস্ট ফ্রেন্ড না, শুধু তুমি ওর আত্মাও। তাই আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, যাতে আমি অধরাকে একেবারে হারিয়ে না ফেলি। তোমার মাঝে অন্তত অধরাকে যেন দেখতে পাই। তবে তোমার সাথে এ কয়দিনের সম্পর্কে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আসলে কি জানো, ভালোবাসা কখন কার প্রতি হয়ে যায় বলা যায় না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি হয়তো তোমাকে বধূ সাজে দেখতে পারলাম না। আমি তোমাকে ভালোবাসি মেঘা। তুমি আমাকে ক্ষমা করে দিও। আর শোনো, আমি না ছাদ থেকে পড়ে যাইনি। আমাকে না ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই কথা বলে আবির চোখ বন্ধ করে ফেলে। আর আমি ডাক্তারকে চিৎকার করে ডাকতে থাকি। ডাক্তার এসে আবিরকে দেখে। কিছুক্ষণ দেখার পর ডাক্তার বলে আবির কোমায় চলে গেছে। আমি এবার খুব বেশি কাঁদতে থাকি। আমাকে সবাই সান্ত্বনা দেয়। অধরা চলে গেল। এদিকে আবিরের অবস্থাও আশঙ্কাজনক। যারাই আমার কাছে, তাদেরই কেন আল্লাহ আমার থেকে কেড়ে নিচ্ছে। সেদিন সারা রাত আমি হসপিটালে থাকি। পরের দিন সকালে আমাদের বিয়ে হওয়ার কথা। আর আজ আবিরের এই অবস্থা। সকাল হতেই আবিরের আম্মু আমাকে বাসায় চলে যেতে বলেন। আমি যেতে চাই না, তবুও সবাই আমাকে জোর করে বাসায় পাঠান। আমি বাসায় গিয়ে কাঁদতে থাকি আর ভাবতে থাকি আবিরকে নিয়ে। আমি ভেবেছিলাম আবিরই অধরাকে খুন করেছে বা আত্মহত্যা করতে বাধ্য করেছে। তাই আমি নিজে ওকে প্রেম নিবেদন করি আর প্রেমের ফাঁদে ফেলি। ইচ্ছে ছিল ওকে আমি বিয়ের দিন নিজ হাতে খুন করব। কিন্তু হঠাৎ করে হলুদের দিনই বুঝতে পারলাম ও অধরার মৃত্যুর পেছনে নেই। ওর কোনো হাত নেই অধরার মৃত্যুতে। ও সত্যি সত্যি অধরাকে ভালোবাসে, তাই ওর ওপর প্রতিশোধ নেওয়ার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলি। আর ভেবেই নেই অধরার জন্য হলেও আবিরকে বিয়ে করে নিব। আর তাছাড়া আবিরকে দেখেও বুঝতে পারছিলাম আবির আমাকে ভালোবাসতে শুরু করেছে। তাই বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায় মন থেকেই। আমি তো আবিরকে এখন আর মারতে চাই না। তাহলে আবিরকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল কে? তাহলে কি অধরার মৃত্যু আর আবিরের এই অ্যাক্সিডেন্টের সাথে ওই একজনই জড়িত? আবির এখনো আগের মতোই আছে।
কোনো উন্নতি নেই ওর। আমি হসপিটালে গিয়ে ওর কাছে বসে থাকি, কথা বলি ওর সাথে কিন্তু ও কোনো রেসপন্স করে না। সারাদিন ওর পাশে বসে থেকে রাতে বাসায় ফিরি, অল্প কিছু খেয়ে শুতে চলে যায়, কিন্তু আমার তো ঘুম নেই চোখে। কিছুদিনই তো হয় অধরাকে হারিয়েছি, আর তারই মধ্যে আবার আবিরের এই অবস্থা। আর নিতে পারছি না এসব। ভোর হয়ে গেছে, এক ফোঁটা ঘুম আমার দু চোখে আসেনি। গেটটা খুলে হাঁটতে চলে গেলাম। অধরা আর আমি কত হেঁটেছি সকালবেলা, এখন সবকিছু শুধু স্মৃতি। হাঁটাহাঁটি শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা করে আবিরের কাছে চলে যাই আমি। আবিরের সামনে বসে আছি, ওর সাথে একাই গল্প করছি। দুপুর থেকে বিকেল হলো, বিকেল থেকে সন্ধ্যা, কখন হঠাৎ করে আমার ফোন বেজে ওঠে। মেঘা, তুই কই? আম্মু, আমি আবিরের এখানে, তাড়াতাড়ি বাসায় আয়। কি হয়েছে আম্মু? অধরার বাবা মারা গেছে। কি বলছো আম্মু? কিভাবে মারা গেল? ভোরে হাঁটতে গিয়েছিল, এরপর আর বাসায় ফেরেনি। তারপর কে যেন নদীতে লাশ পেয়েছে। সবার ধারণা করছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ব্রিজে বসেছিল হয়তো, আর সেখান থেকে হয়তো পড়ে গিয়ে এমনটা হয়েছে। আম্মুর কথাগুলো শুনে লাইনটা কেটে দেই, আর আবিরের কাছে গিয়ে ধীরে ধীরে বলি, অধরার বাবা মারা গেছে, বুঝছো? তিনিই তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন না ছাদ থেকে? ইস বেচারা, মরতে চাইলেন তোমাকে, আর শেষমেশ কিনা তিনিই চলে গেলেন। আবির, তুমি জানো অধরা না আত্মহত্যা করেনি, ওকে না মেরে ফেলা হয়েছে। আর ওকে কে মেরেছে জানো? ওর এই বাবা নামক জানোয়ারটা। শুধু তাই না, ওকে মেরে সুসাইডের নাম দিয়েছে তিনি। আর তাই তো ওর মৃত্যুর পর কোনো পুলিশ ঝামেলাও করতে চাননি সে, আর না ময়নাতদন্ত। আর তিনি ওকে মেরে নিজের ছোট্ট একটা কাগজে লিখেছেন, আমার মৃত্যুর জন্য মেঘা দায়ী। উনি আমার নাম কেন লিখেছেন জানো? কারণ ওর বাবা মায়ের পরে ও আমাকে বেশি ভালোবাসতো, আর আমিও ঠিক তাই। আর সেই ভালোবাসা থেকে আমি যদি ওর মৃত্যুর পেছনে কার হাত আছে সেই রহস্য উদ্ঘাটন করতে যাই, তাই সে আমার নাম লিখেন ছোট্ট একটা কাগজে, যাতে এটা দেখে আমি ডিপ্রেশন পড়ে যাই। আর সেই কাগজটা পাও তুমি। আমি শুধু সেদিন কাঁদতে কাঁদতে ঝাপসা চোখে তোমার হাতে থাকা কাগজটার লেখাটাই পড়ছিলাম শুধু। হাতের লেখা আর খেয়াল করিনি। তখন কি আর এসব খেয়াল ছিল? প্রথম দিকে তো অনেক ডিপ্রেশনে ছিলাম, ও আমার নাম কেন লিখবে এই ভেবে। পরে মনস্থির করলাম, আর মস্তিষ্ক বারবার একই কথা জানান দিচ্ছিল, ও আত্মহত্যা করেনি, ওকে মেরে ফেলা হয়েছে। আর যে মেরেছে সে আমার নামে নোট লিখেছে, যাতে আমি ডিপ্রেশনে পড়ে যাই আর ওর মৃত্যুর রহস্য না খুঁজি। তারপর তো ভেবে নিয়েছিলাম তুমি ওকে খুন করেছো, নয়তো ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছো। আর নোটটা তুমিই লিখেছো। যেহেতু তুমি নিজে আমাকে কাগজটা দেখে লুকিয়ে ফেলেছো, তাই আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিই, আর প্ল্যান করি বিয়ের দিনই তোমায় খুন করে আমার বান্ধবী হত্যার প্রতিশোধ নেব। তাই তোমার সাথে ভালোবাসার অভিনয় করি, প্রেমের সম্পর্কে জড়ায়, আর পৌঁছে যায় গায়ে হলুদ পর্যন্ত। কিন্তু আমাদের গায়ে হলুদের দিনই আমি বুঝতে পারি তুমি অধরাকে খুন করনি। কিভাবে বুঝতে পারি জানো? যখন আমি অধরার একটা চিঠি পাই আমার ব্যাগে। অধরা যেদিন মারা যায় সেদিন আমার একসাথে ক্লাসও করি, আর সেদিন ও বাসায় ঢোকার সময় আমাকে জড়িয়ে ধরে কান্নাও করে। কিন্তু আমি বুঝতে পারিনি সেদিন কেন ও কান্না করছে। আর সম্ভবত যখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল, তখনই আমার ব্যাগে চিঠিটা রাখে। ও মারা যাবার পর আমি আর আমার এই ব্যাগটা ব্যবহার করিনি। ব্যাগটা আমার অধরা কিনে দিয়েছিল। আর ওই ব্যাগের সামনে থাকলে আমাকে ওর স্মৃতি কাঁদাবে, তাই ব্যাগটা রেখে দিয়েছিলাম যত্ন করে। আমাদের হলুদের দিন আমি যখন চোখে কাজল দিতে যাব, তখন আমার মনে পড়ে আমি আর অধরা দুজন দুটো কাজল কিনেছিলাম। অধরা মারা যাবার আগের দিন এক বান্ধবীর বিয়ে বলে শপিংও করেছিলাম আমরা। তাই আমি কাজলটা বের করার জন্য ব্যাগটা খুলি, আর তখনই দেখতে পাই অধরার একখানা চিঠি। সেখানে লেখা ছিল, মেঘা, আমি না খুব ডিপ্রেশনে আছি। তোকে সরাসরি কিভাবে কথাগুলো বলবো তা বুঝতে পারছিলাম না। লজ্জা হচ্ছিল খুব। নিজের বাবার সম্পর্কে কিভাবে তোকে কি বলবো বুঝে উঠতে পারছি না। তাই লিখেই জানাচ্ছি, মেঘা, জানিস গতকাল আমি না আমার বাবাকে একটা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি। আম্মু বাসায় ছিল না, আমিও বাইরে ছিলাম। এই সুযোগে তিনি এই মহিলাকে আমাদের বাসায় নিয়ে আসেন। আমি বাসায় গিয়ে এই অবস্থায় দেখায় তারা স্বাভাবিক হয়ে যান। আর মহিলা চলে যাবার পর বাবা আমার রুমে আসেন। আমি তখন খুব কান্না করি, আর তাকে জিজ্ঞেস করি কেন এসব, তাও আমার মা জীবিত থাকা অবস্থায়।
তিনি আমাকে বললেন সে নাকি ওই মহিলাকে বিয়ে করবে, আর আমাকে বললেন আমি যেন এই বিষয়ে আম্মুকে কিছু না জানাই, তাহলে পরিণতি ভালো হবে না। জানিস মেঘা, আমি না কাল থেকে আমার বাবার ভিন্ন এক রূপ দেখেছি। আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই বিষয়টা নিয়ে, কিন্তু রাতেই বাবা আবার হঠাৎ আমার রুমে এসে হাজির হন কাগজপত্র নিয়ে। আর তিনি আমাকে সই করতে বলেন, যেখানে আমি না পড়ে সই করতে চাইনি বলে আর জিজ্ঞেস করার যে এটা কিসের কাগজ। সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন আমি তাকে বলি, তুমি না আমার বাবা, এসব কি বলছো তুমি আমাকে? কিভাবে পারছো এসব বলতে আর এসব কাজ করতে? আমার তো তোমাকে আজ বাবা বলতেও ঘৃণা হচ্ছে। তখন সে আমাকে বলে, বলিস না বাবা, তাছাড়া আমি তো তোর জন্মদাতাও না, তুই আমার সন্তান না। তোর মাকে তুই সহ আমি বিয়ে করেছি তোর বাবা মারা যাবার পর, শুধুমাত্র তোর বাবার সম্পত্তির লোভে। বিশ্বাস কর মেঘা, আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, এসব কি বলছো তুমি বাবা? সে বলল, তোর মাকে যদি কিছু বলিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো, আর তোর মাকে ডিভোর্স দিয়ে দিব। আমি লজ্জায় তোকে মুখে বলতে পারিনি কথাগুলো। যাতে এত দিন বাবা বলে এসেছি তার সম্পর্কে বলতেও কেমন লাগছিল। কয়েকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি রে। তাই কলেজে কমন রুমে বসে চিঠিটা লিখলাম। আর না পারছে আবিরকে কিছু বলতে। আমি নিজের ভেতর নিজেই শেষ হয়ে যাচ্ছি। আজ ভেবেছি আম্মুকে বলে দিব সব। আম্মু বিকেলে বা সন্ধ্যায় নাকি চলে আসবে। জানিস, আজও সকালে এই ভদ্রলোক অকথ্য ভাষায় গালাগালি করেছে আমায়, আমি কাগজটায় সাইন করতে চাইনি বলে। তিনি আমাকে নিজের মেয়ে না ভাবলেও আমি তো নিজের বাবাই জানি তাকে। এসব না আমি আর নিজে নিতে পারছি না। আচ্ছা, আম্মুকে বলা কি ঠিক হবে বলিস তো আমায়? ভয় হয় পরে যদি আম্মু আবার সহ্য করতে না পারে। এমনিতেই সে স্ট্রোকের রুগী, আর আম্মুকে বলে দিলে সে যদি সত্যি সত্যি খুন করে ফেলে আমায়, আর আম্মুরই বা যদি কিছু হয়ে যায় এসব সইতে না পেরে। তাই বুঝতে পারছি না রে। আমাকে একটু বলবি আমি কি করব? প্লিজ বলে দিস আমায় ফোনে। আমি না খুব ডিপ্রেশনে আছি রে, খুব বেশি ডিপ্রেশনে আছি। অধরা, আমি চিঠিটা পড়ে কাঁদতে থাকি। তারপর বুঝি যে তোমাকে এতদিন আমি ভুল বুঝে এসেছি আবির। আসলে ওর মৃত্যুর পেছনে যদি কারো হাত থেকে থাকে তাহলে তা হচ্ছে ওর এই পাষণ্ড বাবা, তোমার না। তখন আমার কিছু করার মতো অবস্থা ছিল না, কারণ আমাদের হলুদের প্রোগ্রাম ছিল, আর এরপরই তোমার সাথে এই দুর্ঘটনা ঘটে। তবে তোমাকে কেন সে মারতে চাইবে এটা আমার মাথায় আসছিল না। পরে মনে হলো আবার আমাকে নিশ্চুপ করতেই কি এই প্ল্যান ছিল। যাই হোক, আমি জানি সে প্রতিদিন সকালে হাঁটতে বের হয়, কারণ অধরাকে নিয়ে সে প্রায়ই হাঁটতে বের হতো, আর আমিও সেখানে যেতাম। আজও তাই, সকাল হতে চলে গেলাম সেখানে। গিয়ে দেখি অধরার বাবা হাঁটতেছে। আমাকে দেখে অদ্ভুত একটা হাসি দিলেন। আমি কাছে এগিয়ে যেতেই, এই পরিস্থিতিতেও মানুষ হাঁটতে বের হয়? তোমার মনে জোর আছে বলতে হয়। জোরটা ঠিক আপনার মতোই, তাই না আঙ্কেল? ঠিক বুঝলাম না। চলুন হাঁটি আঙ্কেল। আমি হাঁটতে হাঁটতে তাকে একটা ব্রিজে নিয়ে গেলাম, যেই ব্রিজের নিচে অথই পানি। এখানে অধরাকে নিয়ে আমি কতই না আসতাম। তিনিও আসতেন আমাদের সাথে, এসেই বসে পড়তেন ব্রিজের ওপর। আজও এসে বসে পড়েছেন। আমি কথা না ঘুরিয়ে পেঁচিয়ে আমার মাথায় কাত করে তাকে সোজাসুজি জিজ্ঞেস করলাম, অধরাকে আপনি মেরেছেন তাই না? আর আবিরকেও ছাদ থেকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তাই না? তিনি কিছুটা শক হওয়ার মতো তাকালেন আমার দিকে। তারপর বিশ্রী একটা হাসি দিয়ে বললেন, বাহ, এ না হলে অধরার বান্ধবী? কি বুদ্ধিমতী তুমি মেঘা। এত কিছু প্ল্যান করেও তোমার থেকে বাঁচা গেল না। উফ, কেন করলেন এমনটা? অধরা না আপনার মেয়ে? আমি ওকে জন্ম দিয়েছি নাকি? কে বলেছে ও আমার মেয়ে? ওর বাবা তো মরে গেছে সেই কবেই। ওর মাকে ও সহ আমি বিয়ে করেছি পরে। কেন করেছিলেন ওর মাকে সহ বিয়ে? যদি পিতৃহীন মেয়েটাকে পিতার আদরই না দিতে পারেন? কি আর বলবো বলো? তোমার কাছে কোনো কিছু লুকিয়েও তো আর লাভ নেই। তাই বলছি শোনো। অধরার বাবার অনেক সম্পত্তি ছিল। তার যখন ক্যান্সার ধরা পড়ে তখন সে তার মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়ে যান। এমনকি আমরা যেই বাড়িটাতে থাকি ওটাও অধরার বাবারই বাসা। এত সম্পত্তি পেলে কেউ কি এমন সুযোগ হাতছাড়া করবে বলো? তাই বিয়ে করি। ভেবেছিলাম কৌশলে সব সম্পত্তি নিজের করে নিব, কিন্তু বেচারির কাছে আমার আসল রূপ ধরা পড়ে যায়। তাই দ্রুত কাজ সমাধান করতে কাগজপত্র নিয়ে হাজির হই। কিন্তু নাছোড়বান্দা সই করবেন না।
প্রথম দিন ছেড়ে দিয়েছি। পরে ভাবলাম এই মেয়ে তো ওর মাকে ঠিকই জানিয়ে দিবে সব। তখন আমার আমও যাবে আর সালাও যাবে। তাই পরের দিন আবার হাজির হই আর বলি সাইন করতে। ও জিজ্ঞেস করে কিসের জন্য সাইন করব। আমি বলি তোর নামে যা কিছু আসে সব তুই আমাকে দিয়ে দিস, এটা লেখা আছে এখানে। ও যখন চিল্লাতে লাগলো আর বলতে লাগলো ওর মাকে ও সব বলে দিবে, আর সম্পত্তি তা নাকি ও বেঁচে থাকতে জীবনেও আমার হবে না, তাই মেরে দিলাম। বালিশটা মুখের ওপর ধরলাম। কিছুক্ষণ ছটফট করতে করতে একদম শান্ত হয়ে গেল, আর তারপর ঝুলিয়ে দিলাম ফ্যানের সাথে। কি আর করব বলো, এতদিন ধরে লালিত স্বপ্ন এইভাবে তো আর শেষ হয়ে যেতে দিতে পারি না। ওর মাকে দ্রুত ফোন করলাম। ওর মা ছিল ওর খালার বাসায়। ওর মা এসে মৃত মেয়েকে দেখতে পেল। বাকিটা তো সবই জানা তোমার। ছিঃ, মানুষ এতটা জঘন্য হয় কি করে? কেমন অমানুষ আপনি! যে মেয়ে আপনাকে নিজের বাবার জায়গা দিল তাকেই খুন করলেন, তাও আবার সামান্য সম্পত্তি লোভে। ছিঃ! আচ্ছা, অধরাকে না হয় সম্পত্তি লোভে পড়ে মেরেছেন, কিন্তু আবিরকে কেন মারতে চাইলেন এইটুকুও বোঝো না? প্রথমবার তো একটা সুসাইড নোট লিখেছিলাম তোমাকে দায়ী করে, যাতে তা দেখে তুমি ডিপ্রেশনে পড়ে যাও আর ঘাটাঘাটি না করো। কাজে দিয়েছিল নোটটা। চুপও ছিলে তুমি। আমি দেখছিলাম নোটটা আবিরের হাতে পড়েছে, আর ও যে তোমাকে দেখিয়েছে ও। কিন্তু পরে যখন দেখলাম আবিরকেই তুমি আবার বিয়ে করতে যাচ্ছ, কেন যেন মনে হলো কোনো ঘাপলা তো নিশ্চয় আছে এখানে, যা আমি ঠিক ধরতে পারছিলাম না। কিন্তু ঘাপলা যাই থাকুক, আমার চিন্তা হলো এটা নিয়ে, তুমি আর আবির দুজন মিলে না আবার অধরার মৃত্যুর কারণ খুঁজতে লেগে যাও। একা কিছু না পারলেও দুজন মিলে যদি খোঁজো। তাই আবিরকেও দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিলাম, কিন্তু বেচারা মরার মতো বেঁচে রইল। আমি তাকে হাসতে হাসতে বললাম, এখন তাহলে আমি আপনার একমাত্র পথের কাঁটা, তাই না? আমাকেও কি এখন মেরে ফেলবেন? আমি না আপনাকে আর সেই সুযোগটা দিচ্ছি না। আর আমি না আমার বান্ধবী হত্যার প্রতিশোধ নিলাম। ভালো থাকবেন ওপারে। এই বলে আমি তাকে ধাক্কা দিয়ে ব্রিজ থেকে ফেলে দিই, আর সে পানিতে পড়ে যায়। আর সবাই জানলো সে ক্লান্ত হয়ে ব্রিজ থেকে একাই পড়ে মারা গেছে। অধরা এবার ঠিকই খুশি হবে, তাই না আবির? আমি কাঁদতে কাঁদতে আবিরের কথাটা বলার পর আবির বলে ওঠে, কান্না করো না মেঘা, তুমি কাঁদলে অধরা কষ্ট পাবে। আমি আবিরের হাত ধরে বললাম, ঠিক হয়ে গেছো তুমি? কাঁদবো না আমি, আর একটুও কাঁদবো না। আবির, আমি কেন কাঁদবো? আজ তো আমার খুশির দিন। আমি যে আমার অধরার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। সমাপ্ত।